আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট গল্প বলি। গল্প বলে কি আমার সাথে ঘটে গেল একটু আগে। আপনি যে দেখছেন যে চুল কাটান, আপনি নিশ্চয়ই পার্টিকুলার একজন নরসুন্দরের কাছে বা লাপিতের কাছে গিয়ে চুল কাটান, কারণ উনি আপনার এই চুল কাটার স্টাইলটা জানে বা পছন্দ করছেন, তার কাছ থেকে কিন্তু সবসময় কাটবেন। যেমনটি মেয়েরা যে ব্লাউজ বানায় তারা কিন্তু পার্টিকুলার একই দর্জির কাছে যায়, তারা দর্জি বদল করে না। আমরা পুরুষরাও যারা চুল কাটাই তারা একই জায়গায় যাই। তো আমি যেখানে চুল কাটাইতাম সেটা নিয়ে আমি অনেক আগে একবার ভিডিও করছি। বেশ সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সেলুনে চুল কাটলাম। এখানে চুল কাটতে বহুত পয়সা লাগে ভাই, 300 গ্রাউন্ড, তার মানে প্রায় 4000 টাকা। কিন্তু কিছু করার নেই, এটা ইনকামের সাথে এটা মাইনে নিতে হবে। তো ওইখানে যে চুল কাটাইতাম ওরা করছে কি, একটু 2 নম্বরই করছিল। 2 নম্বরই মানে আমার সাথে না, সরকারের সাথে। মানে চুল কাটাইয়া পয়সা দিছিল ক্যাশ, এবং ওইটা উঠায় নাই ক্যাশ বাক্সে। মানে কাস্টমের লোক আইসা কাস্টমার সাইজে বলছে আমি চুল কাটাইতে চাই, আমার কাছে ক্যাশ আছে ভাই, আমার রিসিপ্ট দিতে হইব না, তুমি কাটবা। ও দেখছে লোক 300 ক্রাউন ফাও পাওয়া যাবো, ও চুল কাটায় 300 ক্রাউন রেখে দিছে। রেখে তো ক্যাশমিও দেয়, বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার সাথে সাথে আরও 5 জন আইসা সেই দোকান ধইলা দোকানের সিলগালা বেড়ে দিছে। ওই দোকান বন্ধ। তো আমার তো সেই যারা ছিল চুল কাটতে তারা সব চলে গেছে, কে কোন দিকে গেছে জানি না। তো আমি চুল কাটা নিয়ে বেশ ঝামেলায় পড়ে গেলাম। তো আমার এক বন্ধুকে বললাম ভাই কই যাবো, তখন সে আমাদের বললো যে সিরিয়াল এক ভদ্রলোক আছে আমার চুল কাটায় একটু দূরে, মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার বাসা থেকে প্রায় 25 মিনিটের রাস্তা, ওই যাইতে বলো বেশ ভালো, ওরা ভালো চুল কাটে। আমি বললাম ঠিক আছে তাহলে যাই। তা আমি আসলাম সেই সেলুনে। সিরিয়াল ভদ্রলোক, বয়স্ক, দাড়িটারি আছেন, মুসলমান। তো উনি আমাকে দেখে আমাদেরকে তাকায় রয়েছে না। তারপরে যাক আবার টার্ন আসলো, এখানে তো আপনি যাই বসে যেতে পারবেন না, যাওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ সিরিয়ালই আছে অনেক লোক। আজকে বারে শনিবার ছিল, এর জন্য লোক সংখ্যা বেশি ছিল, যার জন্য ওয়েট করলাম। ওয়েট করার পরে ভদ্রলোক আবার ডাকলো, লেখা তার চেয়ারে বসাইলো। বসায় বললো আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। বলে তোমারে তো আমি চিনি। আমি মানে আমারে তুমি কী করেছিল, আমি তুমি প্রথমবার আসলাম। বলে তুমি ইউটিউব করো। আমি হ্যাঁ আমি ইউটিউব করি, বাট তুমি তো, আমি তো বাংলা ইউটিউব করি এবং আমি বাংলাদেশি। তুমি জানো? হ্যাঁ আমি জানি তুমি বাংলাদেশি, এবং আমি সিরিয়ান, তোমরা বাংলাদেশি মুসলমান, আমি বাংলাদেশি। যত মুসলিম ইউটিউবাররা আছে যারা বিশেষ করে এই জামাতে ইসলাম বা ইসলামপন্থী নিয়ে কথা বলে তাদেরকে দেখি। যেমন তোমাকে দেখি মল্লিক আফসার, মানে মালিক আফসার কথা বলছে, ওকে দেখি। তারপর সুলাইমানকে দেখে। মানে আমরা যারা বেসিক্যালি একটু বিশেষ করে আপনার এই জামাত ইসলাম নিয়ে কথা বলি, মানে ইসলাম নিয়ে কথা বলি, ওনাদের টুলি দেখে, উনি আমারটাও দেখে, উনি আমার ভক্ত। যাই খুব ভালো লাগলো যে সিরিয়ার এক ভদ্রলোক আমার ব্লগ দেখে, মালিক আফসারির ব্লগ দেখে, সুলাইমানের ব্লগ দেখে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি কেন এগুলো দেখো, আমরা তো বাংলায় কথা বলি। বলে না তুমি বাংলায় কথা বলো, ওইখানে সেটিংসে যে আমি ইংলিশ করে নেই। আমি জানতে চাই, আর আমি মুসলমানদের ভালোবাসি, আমি মুসলমান, আমি সিরিয়াল মুসলিম, আমি সমগ্র বিশ্বের মুসলমানকে ভালোবাসি। আর বাংলাদেশে একটা খারাপ সময় যাচ্ছে, এটা আমরা বহুদিন যাবৎ দেখতেছি। ওইখানে এই যে ইসলামিক দলটা ব্যান ছিল সেটাও আমি জানি, এখন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তারা এখন রাজনীতিতে নামছে, তারা খুব ভালো করবে। তোমরা বলো, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এই জামাতে ইসলাম বা ইসলামী দলগুলো যেন ভালো করতে পারে। শুই না ভাই মনটা ভরে গেলো। তারপর চুল কাটার পর তারা টাকা দিলাম, সেগুলো টাকা দিব না। আমি কেন? বলে আমি তোমার ভালোবাসি, কারণ তুমি ইসলাম নিয়ে কথা বলো, টাকা লাগবে না। আমি বললো তাহলে আমি তোমার কাছে আসবো না, এটা তোমার পেশা, তুমি টাকা নিবে না কেন? যদি টাকা নিলো তো এই আমার শেষ আশা, আমি তো বিনা পয়সা তোমার কাছে চুল কাটাবো না। তখন সে করলো কি, ঠিক আছে টাকা নিল, নিয়ে আমার সে কেক কফি টফি খাওয়াইলো। খুব ভালো লাগলো। মনে লেগে যাবেন এই যে এতদিন যাবৎ ভিডিও করতেছি, আজকে একটা সাকসেসের চেহারা দেখলাম। এবং আমার পাশাপাশি এই বাংলাদেশে যাদের নাম সে বললো, মালিক আফসার, সুলাইমান, তারাও তার কাছে কৃতজ্ঞ থাকা দরকার। কারণ এই সুদূর সুইডেনে বসে একজন মুসলমান ভক্ত, আমরা ইসলাম নিয়ে কথা বলি বলে, জামাত ইসলামী নিয়ে কথা বলি বলে আমাদের ভিডিও দেখে ইংলিশে ট্রান্সলেট করে, এসে গর্বের আর কি থাকতে পারে। যাক, আমি যে আলোচনাটা করবো, আমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছি যেখানে আমি আসছিলাম।
ট্রেন আসতে চলে যাব, তো ভাবলাম এই ভিডিওটা করে ফেলাই। যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা জানেন যে বাংলাদেশের অনেক ছোট দলের বড় নেতারা গাঠবন্ধন করে, মানে একটা দলের সাথে মিলিত হয়ে সম্মিলিতভাবে ইলেকশনে যাচ্ছে, দ্যাট ইজ বিএনপির সাথে যাচ্ছে। বাংলাদেশের ছোট ছোট দলের অনেক বড় বড় নেতারা, ছোট দলের মধ্যে মনে করেন মাহমুদুর রহমান মান্নার দল কয়জন চিনে, প্রতীক কয়জন চিনে জানি না, কিন্তু মান্না সাহেব, মাহমুদুর রহমান মান্না সাহেব একজন বড় নেতা। তারপর আছে জুনায়েদ সাকি, যার প্রচুর দান আছে আমাদের জুলাই আন্দোলনে। তার দল ছোট হইতে পারে, বা জুনায়েদ সাকি একজন বড় নেতা। ভিপি নূর, তার দল কত বড় সেটা কোনো আলোচ্য বিষয়বস্তু না, কিন্তু ভিপি নূর একজন বড় নেতা। এরকম অনেক বড় দলের নেতারা এখন বিএনপির সাথে গাঠবন্ধন করে তারা ইলেকশনে যাচ্ছে। শুধু এরাই না, আরো অনেক ছোট দলের বড় বড় নেতা এই বিএনপির সাথে গাঠবন্ধন করছে। ববি হাজ্জাজ আছে এর মধ্যে, তারপরে আছে সেই লাজিউর রহমান মঞ্জু সাহেবের ছেলে, নামটা ভুলে গেলাম, যে হ্যান্ডসাম ভদ্রলোক, একটু আপনাকে মনে হইলে আমাদের বলে দিয়ে। আসলে ভিডিও বানাবার সময় অনেক কিছু মনে থাকে না, এটা মানে এটা আমার না, শুধু সবারই হয়। এই মুহূর্তে মনে পড়তেছে না, খুব হ্যান্ডসাম যে ব্যারিস্টার আন্দালিব রহমান, ব্যারিস্টার আন্দালিব রহমান, এরকম অনেকেই তারা গাঠবন্ধন করে বিএনপির সাথে ইলেকশন করবে। এখন প্রশ্ন উঠতেছে, ওনারা কি পাশ করবে? আমার তো মনে হয় না। তার কারণ কি জানেন? তার মূল কারণ হলো তারা প্রতীক পাচ্ছে না। তারা যদি বিএনপির হয়ে একসাথে গাঠবন্ধন করে ইলেকশন করতেছে, যদি তারা ধানের শীষ পাইতো 100% শিওর ছিল পাশ করতো। এখন মজার ব্যাপার হলো, যেখানে ধানের শীষ থাকবে না, এই যে এই নেতাগুলো, এই বড় ছোট দলের বড় বড় নেতাগুলো তাদের নিজস্ব প্রতীক নিয়ে ইলেকশন করবে, আপনার কি মনে হয় তাদেরকে কেউ ভোট দেবে? কারণ যারা বিএনপি করে তারা খুঁজবে ধানের শীষ। তাদেরকে যদিও দল থেকে হয়তো বলা হবে, তোমরা ধানের শীষ নাই, আমরা অমুককে, আল্লালিপকে বা নুরুকে বা অমুককে এদেরকে দিচ্ছি, তোমরা তাকে ভোট দিবা। জনগণ তো সেই কথা নাও শুনতে পারে, কারণ সে ভালোবাসে বিএনপিকে, সে ভালোবাসে ধানের শীষকে। এখানে দেখেন আরেকটা গেম খেলা হচ্ছে, যেটা অনেকেই বলতেছে, আমি এটা বিশ্বাস করি না, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। বিএনপি চিন্তা করছে যে আমাদের সাথে এই মানুষগুলো বিগত 15 বছর আন্দোলনে ছিল, ওদেরকে আমরা বিতাড়িত করতে পারি না, বা ওদেরকে আমরা ঠকাতে পারি না, ওদেরকে আমরা দলে নিয়ে নিলাম। এবং ওরা যখন দেখছে বিএনপি যে না, ধানের শীষ দেওয়া হবে না, যার যার দলীয় প্রতীক দিয়ে ইলেকশন করতে হবে, তখন বিএনপি কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে এদেরকে পাশ করা এড়ানো সম্ভব না। তো এখন প্রশ্ন আসছে যে ওই এলাকার যারা বিএনপি করে, যারা ধানের শীষ নিয়ে দাঁড়াইতে পারতেছে না, প্রত্যেকটা এলাকায় 3-4 জন করে আছে, তাদের মধ্যে 1-2 জন দাঁড়ায় যাবে স্বতন্ত্র হইয়া। এখন যেটা শোনা যাচ্ছে, সত্য মিথ্যা আমি জানি না, যে বিএনপি এখন বলতেছে যেহেতু ওরা পাশ করতে পারবে না, তুই বা তোমরা এই অমুকে তোমরা স্বতন্ত্র দাঁড়ায় যাও, তুমি পাশ করে আসো, পরে বিএনপিতে চলে আসো। এমন প্ল্যান নাকি হচ্ছে, সত্য মিথ্যা কিন্তু জানি না, বারবার বলছি, এগুলো আলোচনা হচ্ছে বাইরে। এইটাও তো বিএনপির পলিসি হইতে পারে যে আমি আমার সমমনা দলদেরকে ঠকাইলাম না, তাদেরকে আমি দিলাম, তারা পাশ না করতে পারলে আমি কি করবো। পাশাপাশি আবার তার দলের নেতাদের বলে দিচ্ছে, বা যে কোনো একজনকে বলেছে, তুমি দাঁড়াও স্বতন্ত্র, তুমি তোমার মতো পাশ করে আসো, তারপরে আমাদের সাথে আইসো। এটা যদি হয়ে থাকে, তাহলে এই যে এদের একটা পাশ করবার ক্ষীণ আশা ছিল, সেটাও শেষ। তাহলে এই যে ছোট দলের বড় নেতাদের কি অবস্থা হবে, আমি একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। এই ছোট দলের বড় নেতারা এতদিন পর্যন্ত বাংলাদেশের ইলেকশনে কোনো ভূমিকাই রাখতে পারে নাই। এইবার যা একটা আশা ছিল, কিন্তু সরকার আরপিও করে সেই আশার গুড়ে বালি দিয়ে দিছে। কোনো অবস্থাতেই এই ছোট দলের বড় নেতারা আর ইলেকশন করে পাশ করে সংসদে আসতে পারবে না। তবুও আমাদের সবার দোয়া রইল তাদের জন্য, আসুক, নতুন মানুষ আসুক, নতুন সাংসদ আসুক, এতে করে নতুন বাংলাদেশে নতুন একটা আবহাওয়ার সৃষ্টি হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।